দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একটা সিরিজ কনফারেন্স করছি, ভিডিও কনফারেন্স, যেখানে বর্তমান যে সংকট চলছে, মহামন্দা চলছে, সেটা নিয়ে বিভিন্ন অ্যাসপেক্টে আমরা আলোচনা করছি। এবং এই আলোচনার মডারেটর হিসেবে কাজ করছেন আমাদের ডক্টর জাহিদ হোসেন। কাইন্ডলি জাহিদ ভাই এটা উনি বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে করেছেন। এর আগে আমরা করেছি, উনি একটি হিস্টোরিক্যাল কনটেক্সট নিয়ে করেছেন। আজকে আমরা বাংলাদেশ প্রেক্ষিতে দেখার চেষ্টা করব। এবং বেসিক্যালি বাংলাদেশের, আমরা সবাই জানি করোনা বাংলাদেশের গ্রোথকে কমিয়ে দিচ্ছে, পভার্টি বাড়িয়ে দিচ্ছে, এগুলো আমরা সবারই জানা আছে। আমরা দেখতে যাবো যে এখানে এই সংকট মোকাবেলার জন্য যেই পলিসি ইন্টারভেনশন করা হচ্ছে সেটা কতটা যথেষ্ট কিনা, আরো কিছু করা দরকার কিনা, সেটার এফিকেসি কতখানি, এই বিষয়গুলো আমরা দেখার জন্য আজকে এসেছি। তো ডক্টর জাহিদ হোসেন, জাহিদ ভাই, আপনাকে বলছি কনভারসেশন পিক করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ ইনাম। আমি প্রথমেই বিজনেস স্ট্যান্ডার্ডকে এটা আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানাই, এবং আমাদের সম্মানিত তিনজন অতিথি আছেন, বাংলাদেশের তিনজন কৃতি সন্তান। এখন আমাদের ডক্টর হাসান মনসুর আছেন, ওনার অর্জন নিয়ে তো আর বলার অপেক্ষা রাখে না, কাউকে যে ইন্ট্রোডিউস করতে হবে এটা আমার মনে হয় না প্রয়োজন আছে। আমি প্রথমে আমাদের বিষয়বস্তুতে চলে যাই, যে মূলত বিষয়বস্তুটা হচ্ছে ম্যাক্রো পলিসি রেসপন্স এই ক্রাইসিসটাকে ম্যানেজ করার জন্য। আমরা তো সাধারণভাবে ম্যাক্রো পলিসি দুই ধরনের ভাগে ভাগ করতে পারি। আমরা ইদানিংকালে শুধু ডিম্যান্ড ম্যানেজমেন্ট পলিসি নিয়ে আলোচনা দেখেছি বিশ্ব দরবারে এবং আমাদের স্থানীয় ফোরামগুলোতে, কিন্তু এবারের সংকটে কিন্তু যেহেতু এটা একটা ডিম্যান্ড এন্ড সাপ্লাই সব দুটো একসাথে এসছে, আমাদের মনে হয় সাপ্লাই সাইড ইকোনমিক্স নিয়ে আমরা 80-র দশকে 70-এর শেষে অনেক নতুন তথ্য এসছে, ল্যাফার কার্ভ এবং ইত্যাদি, সাপ্লাই সাইড লিবারালাইজেশন। এই সংকট আমার মনে হয় সাপ্লাই সাইড ইকোনমিক্সকে নতুন ভাবে সামনে নিয়ে এসছে। কাজে আমি প্রথমে এই সাপ্লাই সাইড পলিসি রেসপন্স দিয়ে শুরু করতে চাই, তারপরে আমরা ডিমান্ড ম্যানেজমেন্ট দিকে নজর দেব। তো দুটো একটা বিষয়ে আমি আপনাদের তিনজনেরই দৃষ্টি আকর্ষণ করব, যে সাপ্লাই সাইড পলিসি রেসপন্স করতে গিয়ে আমরা লাইফ ভার্সেস লাইভলিহুড এই একটা ট্রেড অফ এর কথা এখন বলছি, বিশ্লেষণ করছি। তো এই যে ট্রেড অফ, এপিডেমিওলজিস্টদের ভিউ আমি বলবো যে জীবনকে বাঁচাতে হলে জীবিকার ক্ষেত্রে কিছু বিসর্জন দিতে হবে। এটা নিয়ে এস্থার ডাফলো, অভিজিৎ ব্যানার্জি ওনারাও কথাবার্তা বলেছেন, কিন্তু তারপরে অনেকেই আবার কিন্তু এই ট্রেড অফ এর কনসেপ্টটাকেই চ্যালেঞ্জ করেছে, এবং আমি দুটো চ্যালেঞ্জ দেখতে পাই। একটা পল ক্রুগম্যানের দিক থেকে এসছে, যে আসলে কিন্তু ট্রেড অফ বলতে কিছু নাই, জীবনকে না বাঁচালে জীবিকাকে বাঁচানো যাবে না। সেখানে তিনি বলেছেন যে আমরা যদি লকডাউন শিথিল করি তাহলে লোকজন কাজে ফিরে যাবে, হয়তো এমপ্লয়মেন্ট বাড়বে, জিডিপি গ্রোথ একটু বাড়তে পারে, কিন্তু মানুষ সামাজিক দূরত্ব রাখা বন্ধ করে দেবে, এর ফলে আবার কমিউনিটি ট্রান্সমিশন বাড়তে পারে, তারপরে ইনফেকশন রেট বাড়তে পারে, আবার লকডাউন ফিরে আসতে পারে, এবং এতে যেটা হবে যে আমরা ইনিশিয়ালি যে গেইনটা করেছিলাম সেই গেইনটা তো হারাবো, অর্থনীতির কোনো লাভও হবে না, কাজে দুদিক থেকেই ক্ষতিগ্রস্ত হবে, ইট কুড বি সুইসাইড। আবার কন্ট্রারি যে ভিউটা আসছে সেটা হলো যে জীবিকাকে না বাঁচালে জীবনকে রক্ষা করা যাবে না। বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে, যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি, এরা ঘরে বন্দি থাকতে পারবে না। আমরা যদি লকডাউন রেখে দেই তাহলে তাদের দারিদ্রতা বাড়বে, অপুষ্টি বাড়বে, অসুস্থতা বাড়বে, প্রি এক্সিস্টিং কন্ডিশন গুলি আরো দুর্বল হবে, এবং এর ফলে করোনা ইনফেকশনের ঝুঁকি বাড়বে, মৃত্যুর ঝুঁকি বাড়বে। কাজেই লকডাউন করে আমরা যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটা কোনোটাই হবে না, কারণ লেবার ফোর্স অসুস্থ হয়ে যাবে এবং ঘরে বসেই অসুস্থ হয়ে যাবে, ক্ষুধার কারণে অসুস্থ হয়ে যাবে। তো লকডাউন করে আর লাভ কি, বরং জীবিকাকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে জীবন হয়তো বাঁচতে পারে। তো এই দুটো চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি।
কাজে আপনাদের কাছে আমার যেটা প্রশ্ন, যে কিভাবে অর্থনীতিকে এই অবস্থায় সচল করা যেতে পারে? আপনাদের অ্যাসেসমেন্টটা কি? আমরা এই যে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ, এটা কোন পর্যায়ে আছি? আজকে দেখেছি 1200-এর বেশি ইনফেকশন রেট আজকের গণনায় এসছে, এবং সেইখানে আমাদের রিওপেন করতে হবে। আমরা যেমন সাডেন একটা স্টপ করেছি, আমরা তো আর সাডেন রিস্টার্ট করতে পারবো না। এই নিয়ে তো বোধহয় একটা ঐক্যমত আছে। এখন এটা গ্র্যাজুয়ালি করতে হবে, সিলেক্টিভলি করতে হবে, রিস্ক বেসড করতে হবে। হাউ ডু উই গো অ্যাবাউট ডুইং দিস? আমি অ্যালফাবেটিক্যালি যাব, কাজে আমি হাসান মনসুর ভাই থেকে আলোচনাটা শুরু করতে চাই। হাসান মনসুর ভাই। দেখুন, আমরা তো যেটা হয়েছে, আমরা আসলে কোনো মডেলই কোনো পারফেক্টলি ফলো করি নাই, এবং লকডাউন যখন বলেছি সেটাকে বলেছি ছুটি। তো ছুটির আনন্দে সবাই দেশের বাড়ি চলে গেল। তারপরে আবার যখন একটু চাকরির ডাক আসলো, পেটেও একটু মানে সহনীয় পর্যায়ে ছিল না, পেটেও যখন টান পড়লো, তখন আবার দলে বলে সবাই গার্মেন্টসে ছুটে আসলো, এসে দেখলো ফলস কল, সেটাও নাই। সেখান থেকে আবার চলে গেল, আবার 26 তারিখে আসলো। এইভাবে আমরা যেটা করছি, বা ইতিমধ্যে আমরা আবার দোকানও খুলে দিলাম, সব মিলিয়ে আমরা কিন্তু ক্রিয়েটেড এ রেসিপি ফর এ বিগ স্পাইক। এবং সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। 26 তারিখে যখন খোলা হয়েছিল, সেটার পরে যে সংক্রমণটা বাড়লো, সেটা কিন্তু আমরা এখন 10 তারিখের পর থেকে সেটা প্রভাবটা দেখতে পাচ্ছি। এবং আমার যেটা ধারণা, দোকান খুলে দেওয়ার যে প্রভাবটা, সেটা আমরা দেখতে পারবো ঈদের পরে। কাজেই আমরা মেন্টালি আমাদেরকে রেডি হয়ে যেতে হবে যে আমরা উই হ্যাভ really not followed any particular recipe. We have been driven or torn between caution and pressure from different lobby groups. ফলে যেটা হয়েছে, সরকার মাঝখানে এসে ছাড় দিতে দিতে হঠাৎ করে, এবং ছাড়টা এমন ভাবে হয়েছে এটা আনরেগুলেটেড হয় নাই। যেমন জার্মানিতে বা অন্যান্য জায়গায় যেটা হচ্ছে যে প্রি অ্যানাউন্স থাকে যে ফ্যাক্টরিগুলো খোলা হবে আজ থেকে 10 দিন পরে বা 7 দিন পরে। আমাদের বলা হলো, আজকে রাতে বলা হলো যে কালকে সকালে ফ্যাক্টরি খুলে যাচ্ছে। কোনো প্রিপারেশন ছিল না সেরকম কিছু, এবং সেখানে সংক্রমণ তো হবেই। তো এই জিনিসগুলোতে আমরা একটা বড় রকমের মিসম্যানেজমেন্ট হয়ে গেছে, যে কারণে আমি মনে করি যে আমাদের যে কন্টেইনমেন্ট এফার্ট ফর ইনফেকশন, সেখানে আমরা একটা বড় রকমের ফেলিয়ার অলরেডি আমরা অর্জন করে ফেলেছি। এটা সরকার যাই বলুক না বলুক, এটা আমাদেরকে এখন মেনে নিতে হবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কি এই পর্যায়ে থেকে কি আমরা কন্টেইন করতে পারবো, নাকি আমরা এটাকে ছেড়েই দিব এবং আমাদের হার্ড ইমিউনিটির দিকেই আমরা চলে যাব স্লোলি বাট শিওরলি। এইটাই হচ্ছে এখন ডিবেটেবল ইস্যু, যেটা ইজ ইট কন্ট্রোলেবল এনি মোর অর ইট ইজ গোয়িং দ্যাট ওয়ে। বিকজ আমাদের যে অবস্থাটা হচ্ছে এই সোসাইটিতে, ইন্ডিয়ার সাউথ এশিয়া অ্যাজ এ হোল, আমি বলবো সবারই maintaining the social distance, maintaining the lockdown is extremely difficult situation. এবং আমাদের সবার এক্সপিরিয়েন্সে কিন্তু মোটামুটি ভাবে অনেকটা, ইন্ডিয়া যদিও লেস দেন আওয়ার্স ইন দ্যাট রিগার্ড, কিন্তু এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভেরি এক্সট্রিমলি ডিফিকাল্ট ফর এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি, পুয়ার কান্ট্রি অ্যান্ড আনএডুকেটেড সোসাইটি, যেখানে এই ধরনের রুলসগুলো, সতর্কতা জিনিসগুলোকে মানানো খুব ডিফিকাল্ট হয় সরকারের পক্ষে, সেটাও আমরা বুঝি। কাজেই আমরা হয়তো ইনএভিটেবলি গোয়িং ফরওয়ার্ড উইথ দ্যাট ট্রেন্ড ফর হার্ড ইমিউনিটি। দ্য কস্ট কি হবে সেটা আমাদের ভাবতে হবে, মানে হেলথ কস্ট কি হবে, সোশ্যাল কস্ট কি হবে, দেন ইকোনমিক কস্ট কি হবে, সেটা আমাদেরকে এখন চিন্তা করতে হবে। থ্যাংক ইউ হাসান মনসুর ভাই। হার্ড ইমিউনিটির কথা আপনি বললেন, এখানে হার্ড ইমিউনিটি যে আসলে হবে, আদৌ হবে কিনা, এবং ইমিউনিটি যদি হয়ও সেটা কি 6 মাসের হবে না 12 মাসের হবে না 1 বছরের 2 বছরের হবে, এই নিয়ে তো বিজ্ঞান এখনো সুনিশ্চিত কিছু বলতে পারছে। অ্যাবসলিউটলি। এখানে হার্ড ইমিউনিটির কস্টটা আমরা ইনকার করব, বেনিফিটটা কতটা পাবো এটা একেবারে আনসার্টেন। সেই অবস্থায় আমরা কিভাবে এগোই? কাজে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারের নেক্সট আসে কঠিন প্রশ্ন, এবং প্রিয় ভট্টাচার্য আপনি একটু জাহিদ ভাই ধন্যবাদ, টিবিএস কেও ধন্যবাদ, এবং আমার খুবই শ্রদ্ধেয় দুজন অগ্রজ আছেন, হাসান মনসুর ভাই এবং মোর্শেদ ভাই, তাদেরকেও
ধন্যবাদ। ইনাম তো অবশ্যই এবং তার সহযোগীদের ধন্যবাদের পাত্র ওনারা। আপনি বললেন সবচেয়ে কঠিন প্রশ্ন, এবং আপনার প্রশ্ন আমি আপনাকে ফেরত দিয়ে দেই। সেটা হলো যে আপনি বললেন যে এগুলি করেও কি, হার্ড ইমিউনিটি করেও কি আমরা করতে পারবো, এবং শুধু এটার যে কষ্টটা আছে সে কষ্টটাই পাবো কিন্তু লাভটা হয়তো পাবো না। তার চেয়েও বড় প্রশ্ন হলো ওই কষ্টটা কে পাবে, ওই কষ্টটার ভোগটা কে করবে। এইটা হলো সবচেয়ে বড় কথা, যে আমরা কার জীবনের বিনিময়ে এই ধরনের সুরক্ষা অর্জন করতে চাচ্ছি, এবং সেই জীবনগুলো কতখানি আমাদের জন্য, ইংরেজিতে বলে না এক্সপেন্ডেবল, অর্থাৎ এগুলি খরচের খাতায় দেওয়ার মানে সামাজিক রাজনৈতিক সিদ্ধান্তটা কে নিল, কিভাবে নিল, সেটাও একটা বিষয় আছে। আমার মানে আপনি জাহিদ ভাই চাহিদার দিকে আলোচনা না করে আজকে যোগান অর্থনীতি আলোচনা করতে চেয়েছেন, এবং যোগান অর্থনীতিকে আপনি নিয়ে আমরা আসছি না, যে আপনি সেখানে আপনি জীবন জীবিকার এই যে দ্বন্দ্ব সেটাকে আপনি উপলক্ষ করেছেন, এবং আহসান মনসুর ভাই যেটা বলেছেন তার সাথে আমার কোনো ধরনের দ্বিমত নেই, হয়তো কিছু আমি পাদটিকা দিতে পারবো এগুলির সাথে। আমি যে প্রশ্নটা আপনাদের কাছে প্রথমে নিয়ে যেতে চাই সেটা হলো যে এই যে জীবন এবং জীবিকার যে দ্বন্দ্বের কথা বলা হয়, আমার মতে এটা একটি ভ্রান্ত দ্বন্দ্ব। এটা এক ধরনের ভ্রান্ত প্রতিস্থাপন করা হয়। জীবিকা শব্দটার অর্থ কি? জীবনের যে অবলম্বন দেয় সেটাই জীবিকা। জীবনকে অবলম্বন দিয়ে তাকে স্থিতিশীল করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য যেটা করে সেটা। বাংলাদেশের এই আলোচনাতে আমি দেখি এই জীবিকা শব্দটাকে খুবই সংকীর্ণ অর্থে উপার্জনশীল কার্যক্রমে পরিণত করা হয়েছে। আমি মনে করি জীবিকা বলতে শুধু উপার্জনশীল কার্যক্রম বোঝায় না, এটার সাথে স্বাস্থ্য সুরক্ষাও বুঝায়, এটার সাথে সামাজিক নিরাপত্তা বুঝায়, এটার সাথে মানসিক নিরাপত্তা বুঝায়, অনেক কিছু বুঝায়। সেহেতু আমি আপনাদের সাথে একমত হব না কেউ যদি বলেন জীবিকা বলতে শুধু দোকানপাট খুলে দেওয়া বুঝায়। সেহেতু এইটা একটা ভ্রান্ত পরিস্থিতি। কেন ভ্রান্ত পরিস্থিতি? কারণ পুরো জিনিসটাই একটা হযবরল অবস্থার ভিতরে গেছে। আমার মতে আহসান মনসুর ভাই বলেছেন, এবং আমি মুর্শেদ ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে দেখছি যে হয়তো তিনিও হয়তো একমত হবেন। যেভাবে আমাদের গার্মেন্টস শ্রমিকদের কারখানা খুলে দেওয়ার চেষ্টা হয়েছে, যেভাবে আমাদের দোকানপাট খোলা হয়েছে, যেখানে আমাদের ছুটির নামে আবার পরিবহন বন্ধ করা হয়েছে, এইগুলি। এবং আমার মৌলিক প্রশ্নটা হলো এই সিদ্ধান্তগুলোর ভিত্তিটা কি? পৃথিবীতে যদি আপনি দেখেন বিভিন্ন দেশে, তাহলে রাষ্ট্রপ্রধানদের সাথে একটি খুবই উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল থাকে। তারা শুধু স্বাস্থ্য না, তারা আপনার জনবিজ্ঞানের বিভিন্ন জিনিস নিয়ে তারা সাথে থাকেন এবং তারা পরামর্শ দেন। বাংলাদেশে এই পরামর্শটা কে দিল যে এই কাজটা করতে হবে? এই জবাবদিহিতার জায়গাটা কোথায়? নিঃসন্দেহে সরকার প্রধানের মাধ্যমে আমরা বিভিন্ন নির্দেশ পাই, কিন্তু ওনার এই নির্দেশটাকে সৃষ্টি করার জন্য কারা উপাদান দিয়েছে? সরকারের পক্ষ থেকে এটি 18 না 20 জনের একটি টেকনিক্যাল কমিটি গত সপ্তাহ দুয়েক আগে গঠন করা হয়েছে। আমরা তো তার কোনো তৎপরতা দেখলাম না, যে তারা বসেছেন, তারা কোনো বৈজ্ঞানিক যেটুকু আমরা আলোচনা করছি সেটুকু ওনারা আলোচনা করে বলেছেন, তাতে আমরা নাগরিকরা আশ্বস্ত বোধ করি। সেহেতু আমার সাধারণ বক্তব্য হলো যে আমরা যতই ধরনের সুপরামর্শ দেই না কেন, যত বক্তব্যই করি, যদি সরকারের নিজের ভিতরে নীতি নির্ধারণের ক্ষেত্রে যদি একটি সক্ষমতা এবং জুৎসই ব্যবস্থা না থাকে, তাহলে আমরা দেখব এমনকি সরকার প্রধান বলার পরেও আপনার স্বাস্থ্যমন্ত্রী বলবেন যে খুলে দেওয়াটা ঠিক হচ্ছে না। মনে হয় উনি একটা স্বাস্থ্যের বাইরে। স্বাস্থ্যমন্ত্রী যখন একটা বলবেন, তারপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরেকটা বক্তব্য আসবে, এবং স্বাস্থ্য অধিদপ্তর যখন একটা কথা বলে, তখন ওই যে গবেষণা প্রতিষ্ঠান থেকে আরেক ধরনের বক্তব্য আসবে স্বাস্থ্যবিদ। সেহেতু এই ক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের অভ্যন্তরীণ নীতি নির্ধারণের প্রক্রিয়াটাকে সুচারু না করতে পারি, যতক্ষণ পর্যন্ত এটাকে আরো স্বচ্ছ এবং জবাবদিহি না করতে পারি, আপনি আমি যতই এই সমস্ত বিষয়াদি আলাপ করি, এটা শুধুমাত্র এই ডিজিটাল তথাকথিত পরিবেশের ভিতরেই থেকে যাবে, কার্যকর ভাবে যাবে না সামাজিক জবাবদিহিতার জায়গাটাতে। আমি শুধু আপনাকে ছোট আরেকটা কথা বলে আমি বলতে চাই, সেই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে বন্ধ করে রাখার সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত, এবং কার্যকর ভাবে এটাকে বাস্তবায়ন করাটাই ছিল দায়িত্ব। এবং কার্যকর ভাবে বাস্তবায়ন করার জন্য শুধু আমলাতান্ত্রিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা না, এর সাথে সামাজিক শক্তিকে যুক্ত করা, আমাদের যে সমস্ত উৎপাদনশীল শক্তি আছে তাদের যুক্ত করা, এবং নাগরিক সংগঠনকে যুক্ত করে একটা জাতীয় পরিস্থিতি, জাতীয় ব্যবস্থা এবং ঐক্যমত এবং আলোচনার ভিত্তিতে এটা করতে পারলে আমার মনে হয় সামনে একটা হতো। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি অন্য আলোচনা করেন
এখন এটাকে পর্যায়ক্রমে দেখতে হবে। অর্থাৎ এই মুহূর্তে জরুরি পরিস্থিতিতে নিঃসন্দেহে স্বাস্থ্য এবং জীবিকা, জীবন ইত্যাদি প্রাধান্য লাভ করবে। ক্রমান্বয়ে আমরা এটা থেকে নিষ্ক্রমণ করব, কিভাবে নিষ্ক্রমণ করব, কার জীবনের উপর দিয়ে, তার উপরে তার পরবর্তী ব্যবস্থা হবে, এবং তারপরে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা অবশ্যই লাগবে। এখন প্রশ্নটা হলো, এই সবকিছু করার জন্য আমার দেশ রাষ্ট্র প্রস্তুত কিনা। ধন্যবাদ দেবপ্রিয়, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে প্রশ্নটা হলো কস্ট যে ইনকার করতে হবে শুধু তা না, কস্ট কারা ইনকার করবে, কাদের ঘাড়ে এর বোঝাটা সবচেয়ে বেশি পড়বে। এবং আপনি যে সমন্বয়হীনতার কথা বলেছেন এবং এই সিদ্ধান্তগুলোর ভিত্তি কি হওয়া উচিত, আজকাল তো আমরা এই এই এখন যেটা খুব সামনে এসছে সারা বিশ্বে, যে এখন পলিসি সায়েন্স ভিত্তিক পলিসি, এভিডেন্স ভিত্তিক পলিসি, ডেটা ভিত্তিক পলিসির সময় এসছে। এবং হাসান মনসুর ভাই যেটা বললেন ছুটির কনসেপ্টটা, এর ফলে আমি একটা যেটা দেখেছি, বাংলাদেশের ব্যাংকের লোকজন এটা ডেটা প্রস্তুত করার কাজ বন্ধ করে দিয়েছে। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কেন ডেটা আপডেট করছেন না, বলে আমরা তো ছুটিতে আসি, এই জন্য আমাদের কর্তা ব্যক্তিরা তো নির্দেশ দেন নাই। এখন রুটিন কাজ করার জন্য কি নির্দেশ দিতে হবে? এটাকে যদি ছুটি না বলে আমরা ওয়ার্ক ফ্রম হোম বলতাম, বা টেকনোলজি না থাকলে ওয়ার্ক অ্যাট হোম বলতাম, যে বাসায় বসে কাজ করে তারপর কোনো মতে কাগজপত্রগুলি পাঠায় দাও, তাহলে হয়তো এই ডেটা এখন 2 মাস ল্যাগ হয়ে গেছে। তা আমি মুর্শিদ ভাই আপনার কাছে আসতে চাই, দেবপ্রিয় যে এই সমন্বয়হীনতার কথা বলেছে এবং এই যে তারা উপদেশগুলি দিচ্ছে কিসের ভিত্তিতে দিচ্ছে, আপনি ঠিক সরকারে আছেন নাই, মানে বিআইডিএস কিছুটা সামাজিক দূরত্ব আছে সরকারের সাথে বিআইডিএস এর, ওই সামাজিক দূরত্ব রেখে তবুও তো আপনি যতটা আমরা দেখতে পাই বেশি দেখতে পান। আপনি কি এই বিষয়ে একটু আলোকপাত করবেন যে এই সমন্বয়হীনতার কারণ কি, কিসের ভিত্তিতে সিদ্ধান্তগুলি হচ্ছে? প্রথমত টিবিএস কে ধন্যবাদ এই আলোচনা করার জন্য। দেখুন, অ্যাকচুয়ালি আমি গো ব্যাক এ লং ওয়ে এন্ড আই ওয়াজ থিংকিং আসলে বাংলাদেশে কিন্তু একটা মডেল আছে, মডেল অফ হাউ উই ডু থিংস। উই নেভার ডু এনিথিং ভেরি ওয়েল, বাট এট দ্য সেম টাইম উই অলসো আর এবল টু গেট সাম থিংস ডান। এটাই কিন্তু আমাদের চিরচারিত একটা ট্র্যাডিশন, যে আমি দেখি আপনি যে কোনো প্রজেক্ট ধরেন, আপনি দেখবেন যে মোটামুটি হয়েছে। ওকে, এখন সমস্যাটা হয়ে গেছে যে এই যে একটা ক্রাইসিস, এখানে মোটামুটির কোনো জায়গা নাই। আইদার ইউ ডু ইট অর ইউ ডোন্ট ডু ইট। আনফরচুনেটলি এখানে আপনি কম্প্রোমাইজ যে করবেন, দিস ইজ এ ফ্যালাসি। দিস ইজ নট এ রিয়েল কম্প্রোমাইজ, বিকজ বাই কম্প্রোমাইজিং ইউ আর অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টিং ডিফিট। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিলেমা। কিন্তু আমরা যেহেতু আমাদের মাইন্ডসেট একভাবে গ্রো করেছে, আমরা ভাবি যে ঠিক আছে ভাই, আমাদের লকডাউনও লাগবে, ব্যবসা বাণিজ্য চালাতে হবে, মানুষকে একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিতে হবে, নাহলে কিভাবে চলবে। ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, বাট দ্য সেম টাইম ফ্রম এ হেলথ এন্ড এপিডেমিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ দিস ইজ এ নন স্টার্টার। এখন এই ব্যালেন্সটা আনফরচুনেটলি আমরা করতে পারি নাই। এখন এটা all kinds of complications and complexities are involved in this. It's no point going into it. We are all sons of the soil. We know how these things happen. কিন্তু কথা হচ্ছে যে how do we do, what do we do? এখন আমি যদি কমপ্লিটলি একটা sort of epidemiology থেকে বলি, তাহলে answer is lockdown. হ্যাঁ, এটা লকডাউন ছাড়া আর কোনো পাবলিক হেলথ এর এক্সপার্ট বলবে না যে লকডাউন তুলে থাকে। So from the scientific perspective, lockdown is the answer. The কথা হচ্ছে we can't do a lockdown because of all the reasons that we are well aware of. This is not just us. I was just listening to CNN in the morning. Atlanta, Georgia. They have opened up restaurants. দেখাচ্ছে ভিডিওতে যে রেস্টুরেন্টে without masks people are sitting there and talking. And ওখানে যারা পাবলিক হেলথ doctors present in the program, and they were freaking out. So there's something wrong with us human beings actually. যে আমরা এই যে একটা ইনভিজিবল একটা এনিমি যে আছে, এটা আমরা it's an abstraction for us. We don't really understand it.
anyway, what do we do? So we cannot do the first best, which is lockdown. So what is the second best? The second best is, as I think Mansoor was saying, look, we should have prioritized and we should have had a plan. Jamra, essential sectors, essential industries, but strategic industries, however we define it, we needed to have that kind of a strategy. Jamra, ধাপে ধাপে ধীরে ধীরে এগুলো খুলবো, কিন্তু তার আগে একটা প্রস্তুতি তো লাগবে। আমি ধুমধাম খুলে দিলাম, হাজার হাজার মানুষ আসলো গেল, এটা একটা আউটফ্লো হলো, ইনফ্লো হলো, দিস ইজ জাস্ট স্ক্যান্ডালাস। তো এইরকম সিচুয়েশনে আই এম সারপ্রাইজড যে আমাদের অবস্থা ইজ নট ওয়ার্স দ্যান ইট ইজ। এটা তো এটা মানে আই এম রিয়েলি সারপ্রাইজড। এটা কেন? এটার একটা ব্যাখ্যা দরকার আর কি, যে ওয়াই ইজ আওয়ার সিচুয়েশন নট 10 টাইমস ওয়ার্স দ্যান ইট ইজ। Not testing enough. এটা is not surprising. Murshid bhai, that is the best defense I have heard. এখন maybe there is something there, কিন্তু I don't believe in miracles. তো miracle solution নাই আমাদেরকে এখন। I don't think it is too late, because এখনো কিন্তু আমরা সেই অর্থ ওপেন আপ করি নাই। আমাদের হিউজ ইনফর্মাল সেক্টর, আমরা কি ওপেন আপ করেছি? গার্মেন্টস ইন্ডাস্ট্রি করেছি, আমাদের ফর্মাল সেক্টরই তো এতটুকু। আমাদের 90% যে ইনফর্মাল সেক্টর ওরা কোথায়? And how are we going to help them? যাদের কথা বলে কান্নাকাটি করছিল, how are we going to help them? তাই না? এখন তো ওইটা তো এখন কনসিডারেশনের মধ্যেই নাই। এই ইনফর্মাল সেক্টরকে কি আমরা যথেষ্ট হেল্প করছি কিনা? যথেষ্ট তো কোনো কিছুই না, হচ্ছে না। তো হোয়াট ইজ যথেষ্ট? যথেষ্ট মানেটা কি আজকাল? ইটস এ নিউ ওয়ার্ড অলটুগেদার। তো আমি মোর্শেদ ভাই আর মনসুর ভাইয়ের কাছে আমি আবার ফিরে যাচ্ছি, বুঝেছেন? আপনারা যে কথাটা বলছেন এটাতে আমার কোনো অসুবিধা নাই, যে প্রস্তুতি নিয়ে ধাপে ধাপে এগুলি করা উচিত, এটার জন্য পার্শ্ব পরিকল্পনা থাকা দরকার, সক্ষমতা বৃদ্ধি, এগুলি। আমি আপনাদের আরো মৌলিক প্রশ্ন তো করছি, এই যে চিন্তা করবেন, এই যে বাংলাদেশি মডেল বললেন একটু আগে, এবং এইটার একটা বাইনারি সলিউশন, হয় জীবন নয় মৃত্যু, এটার মধ্যেখানে আছে। তো এইটা সমাধান করার জন্য কি প্রাতিষ্ঠানিক পরিস্থিতি আমাদের নীতি নির্ধারণের ভিতরে আছে না নাই? এই যে আপনার আমার কথা যতই ঐক্যমত হোক এবং সদিচ্ছা থাকুক, এটাকে তো এক জায়গাতে মানে আহরণ করে, এটাকে তো পরিপক্ক করে, আবার এটাকে তো নীতি নির্ধারণ করে আমাকে তৎপরতায় যেতে হবে। এইটা যে বিশ্বাস করতে হবে যে আছে, আদারওয়াইজ হোয়াট ডু উই ডু? না না, আমি আপনাকে এই কথা বলতেছি না, আমি বলতেছি তাহলে কি আমাদের মানে এক ধাপ পিছনে নিয়ে যে আমি তৎপরতা নিয়েও আলোচনা করতে পারি, কিন্তু তৎপরতাটাকে আনার জন্য যে সমস্ত পূর্ব শর্তগুলো দরকার, সেই প্রিরিকুইজিটস গুলো নিয়েও একটু আলোচনা করতে পারি। আমি ওইটা খুব সংবেদনশীল জায়গায় আলোচনা করা, কিন্তু আমি মনে করি এখন যেখানে গেছে এটা যদি আলোচনা না হয় তাহলে অন্যায় হবে। আমার তাই মনে হয় যে ঠিক আছে, এখানে একটা ঘাটতি তো আছে, কোঅর্ডিনেশনের একটা ঘাটতি আছে। উই আর গেটিং মিক্সড সিগন্যালস, এক একজন এক এক রকম কথা বলছে। এন্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং সামটাইমস আই গেট দ্য ফিলিং যে যতটা ফোর্সফুলি একটা পজিশন নেওয়া দরকার সেটা নেই, অথবা একটা ক্লিয়ার রোড ম্যাপ এখনো তৈরি হয়নি। এন্ড উই আর কাইন্ড অফ একটা এব এন্ড ফ্লো হচ্ছে। এটা থেকে আমাদের মনে হয় মুক্তি পাওয়া দরকার অচিরেই। তবে আই স্টিল উড সে যে আমাদের আসলে অপশন নাই, we don't have the option of it completely locking down. আমাদেরকে আস্তে আস্তে ছেড়ে দিতেই হবে। এটাকে যত ভালো ম্যানেজ করা যায়, টেকিং অন বোর্ড যে হ্যাঁ এটাতে রিস্ক আছে, তবে সেখানে রিস্ক মিনিমাইজ করার জন্য যা যা করা দরকার সেগুলো আমাদেরকে করতে হবে। আই থিঙ্ক দিস আর ওয়েল নোন। কিন্তু কথা হচ্ছে আমাদের আরেকটা বড় দুর্বলতা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এবং আমাদের ইনডিসিপ্লিন। সেই জন্য আমরা দ্রুত গতিতে এটা ওপেন আপ করাটা আমাদের জন্য সুইসাইড। তো এখন ওই যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, সেখানে we need to know who are the people who are driving the strategy, which I do not know, maybe you people know. লকডাউন থেকে দ্রুত সরে আসা বোধহয় ডিসিশন হবে না, এবং এখানে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে বৈজ্ঞানিক ভিত্তিতেই এগোতে হবে। সেটা আসলে হবে কি হবে না সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু সেটাই করতে হবে। আর আমরা খুলবো
ক্ষেত্রে এপিডেমিওলজিস্টরা যেটা বলেন যে যেটা হার্ম রিডাকশন, ওই হার্ম রিডাকশনের কিছু ব্যবস্থা থাকতে হবে সেখানে। স্বাস্থ্য খাতের প্রস্তুতি অবশ্যই, আপনি মোর্শেদ ভাই আটলান্টার কথা বলেছেন, ওখানে আমার কাছে যেটা মনে হয় যে লোকজন ওখানে যখন মাস্ক পরে না বা রেস্টুরেন্টে যায়, আমিও ওই রেস্টুরেন্টে দেখেছি, ওখানে 6 ফুট দূরত্ব নিয়ে টেবিল সাজানো হয়েছে, গাছপালা দেওয়া হয়েছে, তারপরেও তো স্বাস্থ্য খাতের উপর তো একটা আস্থা আছে সবার। আমি অসুস্থ হলে আমি গেলে ওখানে আমি আর একটা টেস্টিং হবে, একটা চিকিৎসা হবে। আমাদের এখানে তো আমাদের অনুকূলই নাই। না জাহিদ ভাই, আমি আপনার এই পয়েন্টে আমি কোথায় যাব? জাহিদ ভাই, আমি আপনার সাথে এটা আরো মোর্শেদ ভাইয়ের উদ্দেশ্য বলি, সেটা হলো আটলান্টা শহরের মানুষের ভিতরে সচেতনতার মানে লেভেলের মানের তারতম্য খুব কম। আমাদের এখানে সচেতনতার মানের তারতম্য অনেক বেশি। সাধারণ গরিব মানুষের সাথে উচ্চবিত্তদের যারা আমাদের সাথে আমরা কথাবার্তা বলি, তাদের অনেক সচেতনতা আছে, নিচের দিকে নাই। দ্বিতীয়ত তাদের সক্ষমতা, রেজিলিয়েন্সও অনেক মানে কাছাকাছি আর কি তাদের। আমাদের রেজিলিয়েন্স কিন্তু এক একজনের এক এক রকম আর কি এটার ভিতরে। আর তার সাথে আপনি যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেছেন সেটা রয়ে গেছে। আরেকটা পয়েন্ট একটু বলি, যেটা যে হঠাৎ অকার করলো, সেটা আমি বোধহয় লিখেওছি কোথাও। একটা জিনিস কিন্তু আমি দেখি যে আমাদের এখানে রাস্তাঘাটে কিন্তু সবাই মাস্ক পরে। হ্যাঁ, রিক্সাওয়ালা থেকে শুরু করে ফেরিওয়ালা থেকে শুরু করে কাজের বুয়াতে আমি কাউকে মাস্ক ছাড়া দেখি না। কিন্তু আমি আমেরিকাতে, লন্ডনে দেখি, হ্যাঁ দেখি, এবং আমার মেয়েদের সাথে যখন কথা বলি ওরা বলে যে এখানে কিন্তু ওরা অতটা কেয়ারফুল না, যে ওরা খুব উদ্গ্রীব যে হ্যাঁ কেন ওপেন আপ করছে না, উই হ্যাভ টু রিজিউম, এটা তো হবেই, ধরে নিতে হবে, যাবে তো হবে। তো এনিওয়ে, কথা আমি যেটা বলতে চাচ্ছি যে ওদের ওখানে অন্তত একটা স্বাস্থ্য ব্যবস্থা আছে যেখানে আমি অন্তত জানি, এতটুকু জানি যে আমি একটা হাসপাতালে গিয়ে একটা অক্সিজেন পাবো। না, আমার এখানে এই অবস্থা যতদিন পর্যন্ত না হবে তার আগে ওপেন আপ করা উচিত না। কারণ ওপেন আপ করলেও লাভ হবে না, বিকজ তুমি আমি তো যাবো না। হ্যাঁ, কে যাবে? যাকে, যেটা বলা হলো একটু আগে যে হ্যাঁ যাদের আর কোনো উপায় নাই তারা যাবে, কিন্তু এনিবডি উইথ এ বিট অফ কমন সেন্স উইল নট টেক দ্য রিস্ক। কারণ মানে আমি যদি আমার কথাই বলি যে আমি যাব যদি আমি অন্তত এটুকু বুঝি যে ভাই আমি প্রয়োজনে একটা হাসপাতালে একটা অ্যাডমিশন পাবো। হ্যাঁ, বাট দেয়ার ইজ নো সার্টেনটি অ্যাবাউট দ্যাট। তো আমি কিসের উপর ভরসা করে আমি যেতে পারি? আই হ্যাভ নো কনফিডেন্স। যে এই মিনিমাম কনফিডেন্স না থাকলে ইউ ক্যানট ওপেন আপ, এন্ড ইভেন ইফ ইউ ডু, ইউ উইল সি ব্যাংকার্স অফিসে যাচ্ছে না, গেলেও খুব রিলাক্টেন্টলি, কাজ করছে না। দ্য হোয়াইট কলার পিপল উইল নট গো টু ওয়ার্ক। দিস ইজ হোয়াট আই এম সেইং। তো এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে আনতে হবে ইফ ইউ ওয়ান্ট দি ইকোনমি টু রিটার্ন টু সাম দরকারও, বিকজ আমাদের ইকোনমিক যে স্ট্রাকচারটা, এটাতে একটা কন্টিনিউটি বজায় রাখতে হবে। হ্যাঁ, এন্ড এটা প্রিজার্ভ কিছুটা করতে হবে। মেবি এটা ফুল ক্যাপাসিটি চলবে না, লেট ইট গো এট 30% 40% ক্যাপাসিটি। মোর্শেদ ভাই, আপনি যেহেতু ওটা করতে হলেও সরি আই থিংক না মোর্শেদ ভাই, আপনি যেহেতু হেলথের মিনিমাম মানে মৌলিক একটা পরিবর্তনের কথা বলছেন, আমি আহসান মনসুর ভাই এবং আপনাদের জাহিদ ভাই সহই যে আলোচনাটা দিতে চাচ্ছি। এখন কিন্তু দেখা যাচ্ছে এই স্বাস্থ্য সেবার অভাবটা শুধু যে করোনা সংক্রামিত লোকজনের হচ্ছে তা না, কিন্তু সাধারণ চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে একটা বড়, এবং আমরা তো প্রত্যেক দিনই একটা না একটা ইতিহাস শুনছি কিভাবে অ্যাম্বুলেন্সে করে পিতা মাতাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে যে চিকিৎসার অভাবে তারা মারা যাচ্ছে, এবং তারা করোনা সংক্রামিত। যেহেতু স্বাস্থ্যের মানে দুর্বলতা আমাদের এখানে উন্মোচিত হলো এটার ভিতরে। আপনারা প্লিজ সবাই আমাদের সাথে থাকুন, খুব ইন্টারেস্টিং আলোচনায় ঢুকছি আমরা, এবং সামনের আলোচনাটা বোধহয় আরো ইন্টারেস্টিং হবে।